Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। তো আগের ক্লাসে দেখো আমরা জৈন ধর্ম সম্পর্কে টোটাল ডিসকাস করেছিলাম। জৈন ধর্মের ভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডিসকাস করব খুবই আরেকটা প্রতিবাদী যে ধর্মগুলো রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয়তা যে ধর্মটা অর্জন করেছিল সেই ধর্মটা সম্পর্কে আজকে আমরা জানবো। সেটা হচ্ছে কি বৌদ্ধ ধর্ম, যেটা সব থেকে বেশি পপুলার বা জনপ্রিয় হয়েছিল। বলেছিলাম টাইম পিরিয়ডটা আমাদের মাঝে মাঝে জানতে চায় খ্রিস্টীয় ষষ্ঠ শতক। অপশনে কিন্তু ষষ্ঠ, পঞ্চম, সপ্তম এরকম কিন্তু দেবে। বারবার তো আমাদের এমসিকিউ যে কোনো জায়গায় পাবো যে প্রতিবাদী ধর্মগুলার উত্থান হয়েছিল কোন সময়ে, এটা বলতে হবে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে। সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিল গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্ম। অলরেডি আগের দিন বলেছিলাম। কারণ ছিল কি জাতিভেদ, বৈদিক জাতি প্রথার কঠোরতা। বলেছিলাম বিভিন্ন জাতিভেদ প্রথার প্রবর্তন হয়েছিল, বাল্য বিবাহ, বহু বিবাহ, সতীদাহ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, এরকম বিভিন্ন অমানবিক প্রথার প্রবর্তন হয়েছিল বৈদিক যুগে। এছাড়া পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম সেই সময়ে। পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে যে ফ্যামিলির হেড ছিল বাবা, তো তাকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। আর গণরাজ্য প্রতিষ্ঠা বলতে কি আমি বলেছিলাম ব্রিজি, মল্ল, যেগুলো বিভিন্ন গণরাজ্য ছিল, সেই রাজ্যগুলো কি হয় তৈরির ফলে সাধারণ মানুষ নিজেদের মতামত সেখানে রাখতে পারত। তাদের দ্বারা প্রচারিত যে সরকার, তাদের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের মাধ্যমে শাসন হতো। ফলে এই জিনিসগুলো কি কারণে কিন্তু এই ধর্মের বিকাশ হয়েছিল। তাহলে গণরাজ্যের প্রতিষ্ঠার ফলেও কিন্তু বৌদ্ধ ধর্ম অনেকটা এক্সপ্যান্ড করেছিল। আগের দিনই বলেছিলাম গৌতম বুদ্ধ এবং মহাবীর ছিল পরস্পরের সমসাময়িক। মগধে যখন ষোড়শ মহাজন পদ বলেছিলাম তখন বলেছিলাম গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই মারা গিয়েছিল কার সময়, কোন রাজার সময় মনে পড়ে? কোন রাজার সময়ে দুজন মারা গিয়েছিল? অজাতশত্রু। অজাতশত্রু। ঠিক আছে, আমি লিখতে তখন মনে পড়ছে, তাই তো? অজাতশত্রু, বুঝতে পারছি। ওকে, অজাতশত্রুর সময় মারা গিয়েছিল আর বিম্বিসারের সমসাময়িক ছিল। এবার বৌদ্ধ ধর্ম তিনটে স্তম্ভের উপর বা তিনটে ফিলোসফির ওপর গড়ে উঠেছে। একটা হচ্ছে বুদ্ধ মানে গৌতম বুদ্ধ স্বয়ং, নাম্বার টু হচ্ছে ধর্ম মানে গৌতম বুদ্ধের যে প্রবর্তিত যে ধর্ম বৌদ্ধ ধর্ম সেটা, আর তিন নাম্বার হচ্ছে সংঘ, যেটাকে বলছি অর্গানাইজেশন। সংঘ বলতে কি, যেখানে বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী যেসব সন্ন্যাসীরা রয়েছে, সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা রয়েছে, তাদের নিয়ে যে সংঘটা রয়েছে আমরা পড়বো। বৌদ্ধ বিহার, বৌদ্ধ চৈত্য কাকে বলে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এই তিনটে জিনিস নিয়ে আমাদের গৌতম মানে বৌদ্ধ ধর্মের স্তম্ভ গড়ে উঠেছে, যেটা সংস্কৃত ভাষায় তিনটে শ্লোকের মাধ্যমে বলা হয়। বুদ্ধম শরণম গচ্ছ, বলো, বাকি বলো। বুদ্ধং শরণং গচ্ছামি। তারপর সেকেন্ডটা কি ধর্মম শরণম গচ্ছামি, আর সংঘম শরণম গচ্ছামি। সেম, প্রত্যেকটাই সেম। প্রত্যেকটা লাস্টে বুদ্ধ, লাস্টে ম যোগ করবে, তারপর শরণম গচ্ছামি। ধর্ম লাস্টে ম যোগ করবে, ধর্মম শরণম গচ্ছামি। সংঘর পরে ম যোগ করবে, সংঘম শরণম গচ্ছামি। বুঝে গেছে? জাস্ট কিছু নয়, ইজিলি মনে রাখে। এবার দেখো, যেটা আমরা ডিসকাস করব যে গৌতম বুদ্ধ অরিজিনালি কে ছিল, তার তো জীবন কথা সম্পর্কে জানতে হবে। কারণ তিনি যে কোনো
ঐতিহাসিক ব্যক্তি ছিলেন, কোনো পৌরাণিক ব্যক্তি কিন্তু তিনি ছিলেন না, তিনি কিন্তু একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন। তার জীবন কথা অর্থাৎ তিনি কিভাবে, কোথায় তার জন্মগ্রহণ, সেই সম্পর্কে আমরা বিভিন্ন বই থেকে জানতে পারি। তার মধ্যে নাম্বার 1 যেটা হচ্ছে জাতকের গল্প। যদিও এটা গৌতম বুদ্ধের প্রকৃত জীবন কথা বলা হয় না, তবু বলা হয় এতে গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী লেখা রয়েছে, মানে গৌতম বুদ্ধ এর আগে কি রকম ভাবে জন্মগ্রহণ করেছিল সেই রকম পূর্ব জন্মের কাহিনী রয়েছে জাতকের গল্পে। এছাড়া বৌদ্ধ গ্রন্থ সুত্ত নিকায় রয়েছে, মহাবংশ রয়েছে, দীপবংশ রয়েছে। আচ্ছা, কেউ বলতে পারবে এই দীপবংশ মহাবংশ এই যে দুটো বই, এগুলো কোথায় রচিত হয়েছিল বা কি সম্পর্কিত বা সামথিং কিছু ইনফরমেশন কারো জানা আছে? দীপবংশ মহাবংশ এই দুটো বই লেখা হয়েছিল শ্রীলঙ্কাতে। ঠিক আছে, শ্রীলঙ্কাতে কে লিখেছিল, কি ব্যাপার? আচ্ছা বলে দিচ্ছে, দেখো, শ্রীলঙ্কাতে যেমন সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কাতে পাঠিয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারে, সেখানে গিয়ে এই দীপবংশ মহাবংশ গুলা রচনা করেছিলেন তারা, এবং এই দুটো বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে পড়ে। এছাড়া ললিত বিস্তার একটা বিখ্যাত বই, বুদ্ধ চরিত একটা বিখ্যাত বই, কার লেখা? হর্ষ এটা কান ধরে উঠবুস করিয়ে দেবো। হর্ষ ঘোষ। অশ্ব ঘোষ, ভেরি গুড। বুদ্ধ চরিতের রাইটার হচ্ছে অশ্ব ঘোষ। এটা মানে একটা খুব ফেমাস কোশ্চেন, প্রচুর বার পড়ে বারবার। বৌদ্ধ পণ্ডিত অশ্ব ঘোষের লেখা বুদ্ধ চরিত। আর অশোকের লুম্বিনী স্তম্ভলিপি থেকে জানতে, লুম্বিনী কেন, গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে, সেখান থেকে অশোকের লুম্বিনী স্তম্ভ লেখার কথা বলা হচ্ছে। তাহলে মোটামুটি এই 7টা সোর্স যেটা গৌতম বুদ্ধের জীবন কথা সম্পর্কে আমাদের ইনফরমেশন দিয়ে থাকে। এবার আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে পার্সোনাল কিছু ইনফরমেশন আলোচনা করব, যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল, বাবার নাম, মায়ের নাম, এক্সেট্রা এক্সেট্রা, যেমন মহাবীর পড়েছিলাম সেরকম। গৌতম বুদ্ধের জন্ম যদি আমরা বলি, সেটা খ্রিস্টপূর্বাব্দ 563 অব্দে, কোনো কোনো বইতে 566ও পেতে পারো, 563টা বেশি আমাদের ধরা হয়ে থাকে। কোথায় জন্মগ্রহণ করেছিল, স্থান প্লেস ছিল আমি একটু আগেই বললাম, নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে। ওকে, নেপালের কপিলাবস্তু লুম্বিনী। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে আমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে, কোথায় জন্মগ্রহণ করেছিল সেরকম কিন্তু আমাদের জিজ্ঞেস করতে পারবে। তিথিটা বলতে হয় মাঝে মাঝে বৈশাখী পূর্ণিমা তিথি, যদিও এতটা ইম্পর্টেন্ট নয়, তবু একটু মনে রাখতে পারলে ভালো। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, কোন বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন? শাক্য নামক ক্ষত্রিয় বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ। যে গোত্র যদি বলা হয়, গৌতম গোত্রে জন্মগ্রহণ, কিন্তু বেশি আমাদের জানতে চায় শাক্য নামক ক্ষত্রিয় বংশ। মহাবীর কোন বংশে মনে আছে, কোন ক্ষত্রিয়? জ্ঞাত্রিক বংশে। জ্ঞাত্রিক ক্ষত্রিয়, বাহ, ভেরি গুড, এগুলো মনে রাখতে হবে। বাবা ছিল শুদ্ধোধন, তিনি ছিলেন এই শাক্য বংশের একজন রাজা। মহাবীরের বাবার নাম কি ছিল? সিদ্ধার্থ। ভেরি গুড, সিদ্ধার্থ। সিদ্ধার্থ, ভেরি গুড। মায়ের নাম ছিল মহামায়া দেবী, মহামায়া বা মায়া দেবী, কৌশল বংশীয় রাজকন্যা ছিলেন তিনি। আর এর মায়ের নাম কি ছিল, গৌতম বুদ্ধের মায়ের নাম? ত্রিশলা দেবী, তিনি চেতকের রাজকন্যা ছিলেন। চেতকের রাজকন্যা ছিলেন। তাহলে দেখো, এ ছিল কৌশল বংশীয় রাজকন্যা, তার মা ছিল, আর ছিল চেতকের বংশীয় রাজকন্যা, ভেরি গুড। কিন্তু 7 দিন পরে দেখো তার মা মারা যাওয়ার জন্য তিনি তার মাতা বিমাতা বা মাসি গৌতমীর কাছে লালিত পালিত হয়েছেন। সেই রেসপেক্টে তিনি নিজেকে মানে গৌতম বুদ্ধ বলে প্রচার করেছিলেন, যেহেতু তিনি তার মা গৌতমীর কাছে লালিত পালিত হয়েছে। আসল নাম ছিল সিদ্ধার্থ। খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু, এগুলো এমসিকিউ তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসল নাম কি ছিল, সিদ্ধার্থ। তাকে অন্য কোন নামে ডাকা হতো, শাক্যমুনি বা শাক্য সিংহ নামে ডাকা হতো। তার ওয়াইফের নাম কি ছিল, যশোধরা বা গোপা। পুত্রের নাম ছিল রাহুল। আচ্ছা, মহাবীরের কি ছিল, পুত্র ছিল না কন্যা ছিল? কন্যা ছিল। কন্যার কন্যা নাম কি ছিল। ছিল? কন্যার নাম কি ছিল? প্রিয়দর্শনা বা আদ্রা। প্রিয়দর্শনা বা আজ্জা। তার হাজবেন্ডের নাম কি ছিল? জামিল। জামেলি। কেন বিখ্যাত বা কি কারণে জামেলির নামটা মনে রাখতে হয়?
মহাবীরের প্রথম ওই শিষ্য শিষ্য ছিল। ছিল। মানে ধর্ম ইয়ে নিয়েছিল আর কি। প্রথম শিষ্য ছিল। আচ্ছা, মহাবীর কত বছর বয়সে মোক্ষ লাভ করেছিল? 42 বছর 42 বয়সে মানে বছর। 40 বছর বয়স। 42 বছর বয়সে। বাহ, খুব সুন্দর, ভালো পড়া হয়েছে, ভেরি গুড। এবার মহাবীরের ঘোড়ার নাম আমাদের পড়তে হয় কণ্টক বা কথক। এটা কিন্তু আমাদের জানতে হয়, কারণ কি, এবং তার সারথীর নাম জানতে হয় চানা বা ছন্দ। বলে স্যার কেন ঘোড়ার নাম সারথীর নাম জানবো? কারণ এর সাথে একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট জড়িয়ে আছে। মহাবীর গৌতম বুদ্ধ কি করেছিল 27 বছর বয়সে তিনি তার ঘোড়া কণ্টক বা কথক এবং সারথি চান্না বা ছন্দকের সাথে গভীর রাত্রে গৃহত্যাগ করেছিলেন, অর্থাৎ বাড়ি থেকে চলে গিয়েছিলেন। সংসারে এত দুঃখ কষ্ট দেখে তিনি নিজের মনকে স্থির রাখতে পারেননি। তিনি কি করেছিলেন, বাড়ি থেকে চলে গিয়েছিলেন 27 বছর বয়সে। এই ঘটনাকে আমরা মহাভি নিষ্ক্রমণ বলে থাকি। পরীক্ষা আসতে পারে যে গৌতম বুদ্ধের মহাভি নিষ্ক্রমণ ঘটেছিল কত বছর বয়সে? বলতে হবে 27 বছর বয়সে। আচ্ছা, আরেকজন ব্যক্তির গৃহত্যাগকেও মহাভি নিষ্ক্রমণ বলা হয়, কেউ বলতে পারবে সে ব্যক্তিটা কে? সে চৈতন্যদেব। একদম নয়। কি লিখলাম? নেতাজি। নেতাজি। নেতাজি যখন ছদ্মবেশে মানে ইন্ডিয়া থেকে চলে গিয়েছিলেন, তখন সেই ঘটনাটাকেও মহাভি নিষ্ক্রমণ বলা হয়ে থাকে। ঠিক আছে, একটু গুগল করবে, সবকিছু দেখতে হবে, শুধু পড়লে হবে, গুগল করতে হবে। ঠিক আছে, বলো বলো। বলি স্যার এটা জানতাম না, নেতাজিকে এমনি বলা হয়। মহাবীর দেখবে, একটু গুগল ঘেঁটে দেখবে, এটাও পেয়ে যাবে যে নেতাজি গৃহত্যাগকেও মহাবীর নিষ্ক্রমণ বলা হয়ে থাকে, দুজনকেই বলা হয়। এবার গৃহত্যাগের পরে তিনি প্রথমে বৈশালীর শাস্ত্রজ্ঞ পণ্ডিত আলারা কালামের কাছে অধ্যয়ন করেছিলেন এবং পরে উদ্রক বা রামপুত্রের কাছে যোগ শিক্ষা গ্রহণ করেন। এবার এখানে মাঝে মাঝে কোশ্চেন এসে থাকে যে গৌতম বুদ্ধ, আর আমি বলেছিলাম যে মহাবীর কার কাছে মানে কার কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, মনে আছে? মক্ষলিপুত্র তিসস। গোসল মস্কলি পুত্র। গোস্ত মস্কলি। গোসল মস্কলি পুত্র, সে কে ছিল? আজীবক সম্প্রদায়ের প্রবর্তক। ঠিক আছে, এরকম গৌতম বুদ্ধ যদি বলা হয়, অপশনের উপর ডিপেন্ড করবে কিন্তু যে কার কাছে শাস্ত্র অধ্যয়ন করতেন, বলবে আলারা কালামের কাছে। এটা কিন্তু মাঝে মাঝে খুব কোশ্চেন দিয়ে থাকে। আলারা কালামের কাছে শাস্ত্র অধ্যয়ন করতেন, আর যোগ শিক্ষা গ্রহণ করেছিলেন রামপুত্রের কাছে। আলারা কালাম যে কথাটা, এটা কিন্তু আমাদের এমসিকিউতে বারবার তুলে নিয়ে আসে। একটু নামটা জাস্ট মনে রাখার চেষ্টা করবে, কারণ এমসিকিউতে আমরা পেলে আমাদের সঙ্গে মনে চলে আসবে। ওকে, এবার মোস্ট আবার একটা ভালো জায়গায় ঢুকছি, যে গৌতম বুদ্ধ যে বোধিপ্রাপ্ত হয়েছিল নিরাজনা নদীর তীরে উরুবিল্ব নামক গ্রামে পিপল গাছের নিচে। এখানে মনে করো তো মহাবীর কোন নদীর তীরে? রজুপালিক রজুপালিক রজ্জুপালিকা নদীর তীরে, আর শাল শাল গাছের নিচে। শাল গাছের নিচে। আর কোন গ্রামে মোক্ষ লাভ করেছিল, কোন জায়গাতে? ছিল না ছিল না? কুন্দপুর কি ছিল না ছিল না? কুন্দপুর। হ্যাঁ, কুন্দপুর ছিল। একটু একটু মনে পড়ছে, হ্যাঁ। ওকে, এতটা মনে আছে, ভালো। এটা পিপল গাছ, সেটা শাল গাছ। নিরাজনা নদী, আর সেটা কি নদী ছিল? রিজুপালিকা। রজ্জুপালিকা নদী। ভেরি গুড। এবার যে জাতকের কথাটা আমি একটু আগে সোর্সের কথা বলেছিলাম, সেখানে দেখো এখানে লেখা আছে জাতক হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্ম সম্পর্কিত কাহিনী। মাঝে মাঝে জিজ্ঞেস করে জাতকের গল্পে কতগুলো স্টোরি রয়েছে? 550টা জাতকের কাহিনী রয়েছে, মানে বলা হয় গৌতম বুদ্ধ এর আগে 550 বার জন্মগ্রহণ করেছিল। নেক্সট দেখো নির্বাণ লাভের স্থান। তাহলে পিপল গাছের নিচে বসেছিল, তার মানে তার গাছের নিচে নির্বাণ লাভ করবে। তাহলে লাভ স্থান কোন গাছের নিচে? পিপল গাছের নিচে। কোথায়? না বোধগয়া বা বুদ্ধ গয়াতে। বোধিপ্রাপ্ত হয়েছিলেন কত বছর বয়সে? 35 বছর বয়সে। তাহলে কত বছর পর 27-এ গৃহত্যাগ করলো, পৌঁছালো বোধি করলো কত বছর? 35 বছর। তাহলে কত বছর ডিফারেন্স? 8 বছরের ডিফারেন্স। ওকে, আর মহাবীরের ক্ষেত্রে কি? 12 30 বছর। একদম 30 বছরে গৃহত্যাগ, 42 বছরে মোক্ষ লাভ, মাঝখানে 12 বছর। একটু
হিসাবটা মনে রাখবে, ঠিক আছে? কারণ এখান থেকে যে কোনো ভাবে কোশ্চেন তোমাকে থ্রো করতে পারে। এবার দেখো, যে গাছের নিচে তিনি নির্বাণ লাভ করেছিলেন সেটা ছিল পিপল গাছ, যেটা বোধি বৃক্ষ নামে পরিচিত, এবং ওই স্থানটিকে বুদ্ধ গয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওকে, এবার এখান থেকে গৌতম বুদ্ধ মনে করতেন যে আসক্তি থেকেই মানুষের জীবনে দুঃখের উৎপত্তি। প্রত্যেকের মনে একটা আসক্তি আছে যে আমার এটা চাই, আমার সন্ধেবেলা চা না হলে আমার মনে প্রচুর দুঃখ, যে আমার যদি এটা না হয় তাহলে আমার মনে প্রচুর দুঃখ। তাহলে মানুষের মনে যে আশা রয়েছে, সে আশা বা আসক্তির জন্যই কিন্তু মানুষের মনে দুঃখ থাকে। এবং যদি আমাদের মনে কোনো কিছু আসক্তি না থাকে তাহলে আমাদের মনে কোনো দুঃখ থাকবে না। কিন্তু আবার বড় ব্যাপার, আমাদের মনে যদি কোনো আসক্তি না থাকে তাহলে আমরা কোনো পশুর থেকে আলাদা হব কি করে? আমাদের ইমোশনই তো আমাদের মানুষকে পশুর থেকে আলাদা করে। তাহলে আমাদের মধ্যে যদি ইমোশনই না থাকে তাহলে মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য থাকবে? আর আমরা ইমোশনের জন্যই উই আর ম্যান। ইমোশন না থাকলে মানুষ আর পশু আলাদা নয়। তাহলে যতই দুঃখ থাকুক আমাদেরকে কিন্তু এই দুঃখ নিয়েই সংসারে এগিয়ে চলতে হবে। উই ক্যান মিনিমাইজ আওয়ার সরো বাট উই ক্যান নেভার ডিলিট আওয়ার সরো। ওকে, তো এখান থেকে বলা আছে আসক্তি থেকে মানুষের জীবনের দুঃখের উৎপত্তি। যত বেশি আসক্তি করবে তত বেশি দুঃখ পাবে। তার মানে আসক্তি করবে না, করবে, কিন্তু সেটা যেন কম হয়। ইরেসপেক্টিভ, এবার আমরা দেখবো প্রথম তিনি মোক্ষ লাভ তো করলেন, বাট প্রথমবার তাকে ধর্ম প্রচার করতে হবে। তাহলে তিনি প্রথমবার ধর্ম প্রচার করলেন কোথায়? সারনাথে এসে ধর্ম প্রচার করলেন। তাহলে দেখো নির্বাণ লাভ করলো কোথায়? বুদ্ধগয়া বা বোধগয়াতে। নির্বাণ লাভ করলো বুদ্ধগয়া বা বোধগয়াতে, কিন্তু ধর্ম প্রচার প্রথম করলো সারনাথে এসে। সেই ঘটনাটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। খুব ইম্পর্টেন্ট, সেই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এবং তিনি গৌতম বুদ্ধ বারাণসীতে বারাণসীতে ঋষিপত্তনম, মানে যেটা বর্তমানে তার নাম সারনাথ। মাঝে মাঝে আমাদের কিন্তু জিজ্ঞেস করে গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেছিলেন। অপশনে দেওয়া আছে, অপশনে তোমাকে সারনাথ দিল না। অপশনে দেওয়া আছে যে তোমার কি বলে বৌদ্ধগয়া, মানে যে বুদ্ধগয়া দেওয়া আছে, বাকি অন্যান্য অপশন দেওয়া আছে, সারনাথ দিল না। তুমি বলবে স্যার কোশ্চেন ভুল আছে, পরীক্ষায় তো পড়িনি, কিন্তু একটা অপশন দিয়ে দিছিল ঋষিপত্তন। ওকে, মনে রাখবে এই জন্য পরীক্ষায় কিন্তু আমাদের এই এক্সট্রা ইনফরমেশন গুলো জানতে হবে, কারণ সব পরীক্ষা তোমাকে ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন করবে না। সেই জন্য সারনাথের আরেক নাম হচ্ছে ঋষিপত্তন। সেখানে তিনি ঋষিপত্তনের মৃগদাহ বলতে যেখানে হরিণরা থাকে, মানে হরিণদের যেখানে হরিণরা মানে পালন করা হয় বা হরিণদের উদ্যান, সেটাকে মৃগদাহ বলা হয়। সেখানে তিনি প্রথমবার তার 5 জন অনুগামী শিষ্যদেরকে নিয়ে নিজের ধর্মমত প্রচার করেছিলেন। সেই 5 জন ব্যক্তি কি ছিল যারা মহাবীরের কথা মানে গৌতম বুদ্ধের কথা শুনেছিল? তারা হচ্ছে কৌন্ডিন্য, অশ্বজিৎ, বাষ্প, মহানাম, ভদ্রিক। এই 5 জনকে তিনি শিক্ষা দিয়েছিলেন। এই 5 জনকে একসাথে বলা হয় পঞ্চভিক্ষু। ঠিক আছে, অপশন কিরকম ভাবে আমাদের কোশ্চেন আসতে পারে যে নিচের কোন ব্যক্তিটি পঞ্চভিক্ষুর অন্তর্গত ছিলেন না? অপশন এই কৌন্ডিন, অশ্বজিৎ, মহানাম, বাষ্প, এবং তার সাথে সাথে মহানাম এর সাথে সাথে অন্য আরেকটা যে কোনো নামে দিয়ে দিল। ঠিক আছে, সেই জন্য নামগুলো ডাইরেক্ট জিজ্ঞেস না করলেও এমসিকিউতে কিন্তু আমাদের এইভাবে ঠকাতে পারে। কারণ কিছু কোশ্চেন থাকবে, এইরকমই কোশ্চেন থাকবে যেগুলো তোমাকে কাট অফের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করবে। এক্সামে দেখবে যদি 60 কাট অফ থাকে, 50 সবাই পাবে, 50 সবাই পাবে, পাতি কোশ্চেন পড়লে 50 সবাই পাবে, কিন্তু ওই 50 থেকে 60 মধ্যে যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো এরকম কোশ্চেন হবে। পরীক্ষা দিয়ে আসবে, দেখবে স্যার 5 নাম্বারের জন্য হয়নি, 10 নাম্বারের জন্য হয়নি না, এমনি জাস্ট উপর উপর পড়লে ওই 5 থেকে 10 নাম্বার কোনোদিনই ফিল আপ হবে না। ওই ফিল আপ করতে গেলে তোমাকে একটু ডেপথে পড়তে হবে। ঠিক আছে, কোশ্চেন ওইভাবেই সেট করা। এবার গৌতম বুদ্ধ বলতেন যে অতিরিক্ত ভোগ বিলাস এবং চরম তপস্যা কোনোটাই নির্বাণ লাভের সঠিক পক্ষ নয়। মানে তুমি যদি প্রচুর ভোগ বিলাস করো, প্রচুর এনজয় করো লাইফ, তাহলেও তুমি মোক্ষ লাভ পাবে না। আবার যদি খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন যদি তপস্যা করে থাকো তাহলেও কিন্তু হবে না। তিনি কি করেছিলেন বললেন যে নির্বাণ লাভ করতে গেলে তোমাদের তাহলে কি করতে হবে? এই দুটার মধ্যবর্তী পন্থা অবলম্বন করতে হবে, মানে এদের মাঝামাঝি চলো। তপস্যাও করো কিন্তু কঠোর করতে হবে না, ভোগবিলাসও করো কিন্তু অতিরিক্ত করবে না।
এর মাঝামাঝি তুমি করবে, তাহলে সেটাকেই বলা হয় মধ্যপন্থা। খুব গুরুত্বপূর্ণ, মধ্যপন্থা পথের অনুশীলন করতে বলেছিলেন তিনি। এরই জন্য তিনি বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ নামের প্রচলন করেন। কিন্তু মনে রাখবে, জৈন ধর্মে কিন্তু মধ্যপন্থার কথা বলেনি, জৈন ধর্মে কঠোর পন্থার কথা বলেছে। মানে কঠোর ভাবে জীবনযাপন বা কঠোর তপস্যাকে জৈন ধর্ম স্বীকৃতি দিয়েছে, কিন্তু বৌদ্ধ ধর্ম মধ্যপন্থা অনুশীলন করার পারমিশন বা পথ দেখিয়েছে। এই কারণে বৌদ্ধ ধর্ম বেশি পপুলার। যে স্কুল বেশি স্ট্রিক্ট হবে, সেই স্কুলে বেশি স্টুডেন্ট হবে, এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণ ভুল। যে স্কুল দেখবে বেশি তোমার সাথে কোঅপারেট করবে, তোমার সাথে ভালো কথা বলবে, তুমি দেখবে সেই স্কুলে পড়তেই তোমার বাচ্চা বলো বা তুমি সেই স্কুলে যেতে বেশি পছন্দ করবে। বাস্তব কথা। এই জন্য যেহেতু এটা মধ্যপন্থা নীতি অনুসরণ করতো, এই জন্য বৌদ্ধ ধর্ম কিন্তু সবচেয়ে বেশি পপুলার হয়েছিল। এবার গৌতম বুদ্ধ তো বলেছিলেন যে চারটা মূল সত্য তিনি বলেছিলেন। বৌদ্ধ ধর্ম সকলকে বলেছিলেন যে আমি চারটে কথা বলছি, সেটা একদম চরম সত্য। সেই মূল সত্যকে বলা হয় আর্য সত্য। মানে এটা আছেই, এটা আসল সত্য। কি বললো? যে জগৎ দুঃখময়, জগতে প্রচুর দুঃখ, যেদিকেই তাকাবে সেদিকেই দুঃখ দেখবে। তাহলে জগতে প্রচুর দুঃখ আছে, ভালো কথা। দুঃখের কারণ আছে, যে এমনি এমনি তো দুঃখ নেই, দুঃখের কারণ তো অবশ্যই আছে। ঠিক আছে, দ্বিতীয় আর্য সত্য হলো, তিন বলছে যে দুঃখের কারণ যখন আছে, দুঃখকে নিবারণ করা সম্ভব। মানে দুঃখ থেকে আমি নিবারণও করতে পারি, ভালো কথা। আর 4 নম্বর বললো যে দুঃখ কষ্ট থেকে নিবৃত্তির উপায় আছে। তুমি যদি দুঃখ কষ্ট যেগুলো রয়েছে সেগুলো যাতে তুমি নিবারণ করতে পারো, তার জন্য তোমার পথ আছে। তো সেই পথটা কি 3 কি? নম্বর আর 4 নম্বর পয়েন্ট তো একই হয়ে যাচ্ছে। নিবারণ করা সম্ভব বলেছে, যে নিবারণ করা সম্ভব, যে নিবারণ করা যেতে পারে। আর তারপরে তার পথের কথা বলা আছে। কনস্টিটিউশনের কথা মনে নেই যে রাজ্য 3 নম্বর আর্টিকেলে বলা হয়েছে নতুন রাজ্য সৃষ্টি, আর 4 নম্বরে তার প্রসেস গুলো বলা আছে। মনে পড়ছে শিউলি? হ্যাঁ স্যার। ব্যাপারটা সেরকম। একটাই বলছে হবে পোস্ট ক্রিয়েশন, মানে যে কোনো সাপোজ বলো রাষ্ট্রপতির পদ তৈরি করা আর রাষ্ট্রপতির কার্যাবলী, দুটো তো সেম আর্টিকেল নয়। বোঝা গেছে? এখানে জাস্ট বলেছে যে সম্ভব, স্টেটমেন্ট, ক্লোজ স্টেটমেন্ট, আর ওখানে তার পথের কথা বলা হচ্ছে। এই চারটেকে একসাথে আর্য সত্য বলা হয়। ঠিক আছে? এই পথটা কি? পথটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। ছোটবেলায় আমরা পড়েছি সৎ বিশ্বাস, সৎ চেতনা, সৎ চিন্তা, সৎ বক্ষ, সৎ মনোবাক্য, এক্সেট্রা এক্সেট্রা রয়েছে। এখন কোনো মনে রাখা মুখস্থ করার দরকার নেই, কোনো পরীক্ষাতে জানতে চাইবে নি 4টি 8টি অষ্টাঙ্গিক মার্গ কি কি বলো, কি কি লেখো, এসব কোনো পরীক্ষায় জানতে চাইবে না। শুধু এখানে পড়তে হবে কি, যে অষ্টাঙ্গিক মার্গ কথাটা কোন ধর্মের সাথে সম্পর্কিত, ব্যাস, বৌদ্ধ ধর্ম হয়ে গেল। এবার বৌদ্ধ ধর্মে একটা কথা আছে, বারবার কথাটা আসছে, যে নির্বাণ লাভ করা, নির্বাণ বা মোক্ষ লাভ করা। এই নির্বাণ কথাটার অর্থ কি? নির্বাণ কথার অর্থ হচ্ছে নিভে যাওয়া। অর্থাৎ নির্বাণ লাভ হলো বৌদ্ধ ধর্মের চরম লক্ষ্য। অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে লক্ষ্যটা রয়েছে, যে টার্গেটটা রয়েছে, সেটা হচ্ছে নির্বাণ লাভ করা। আচ্ছা, জৈন ধর্মে নির্বাণকে কি বলা হয়েছে মনে আছে? টার্ম বলেছিলাম। পরম জ্ঞান। হুম, মনে করো জৈন ধর্মে কি বলা হয়? জ্ঞান লাভ করাকে সব জেনে গেছে, সর্বজ্ঞ বা, এত দূর হিন্ট দিলাম। বলো দীপা, বলো, আসছে ওইটাই ওইটাই বলো। ওই বললো। কৈবল্য, ভেরি গুড, হ্যাঁ। কৈবল্য। জৈন ধর্মে কৈবল্য বলা হয়, বৌদ্ধ ধর্মে সেটাকেই নির্বাণ বলা। ভেরি গুড। বলেছিলাম না আগের দিন, যেটা পড়ে রাখবে তাহলে কিন্তু এটা ক্লাসটা করতে সুবিধা হবে। যে পড়েছো সে কিন্তু ঝটপট অ্যান্সার করতে পারছো, যে পড়নি তার কিন্তু একটু অসুবিধা হবে। এবার বৌদ্ধ ধর্মে দেখো আত্মাকেও অনিত্য বলা হয়। বলা হয় আত্মাকে অনিত্য বলা হয়, কারণ অন্য কোনো প্রচলিত ধর্মের মতো আত্মার মুক্তি বা সম্পূর্ণ আত্মনিবৃত্তিকেও বোঝায় না। সাধারণভাবে একে পুনর্জন্ম থেকে মুক্তিও বলা যেতে পারে। আমি তোমাদের জাস্ট থটটা ক্লিয়ার করেছিলাম, যে বড় একটা আমাদের পরমাত্মা রয়েছে, তার ছোট ছোট পার্ট হিসেবে আমাদের আত্মা হয়। এবার কি হয়, এই আত্মাগুলো কি হয়, শরীর মানে শরীর গঠন করে আমাদের একটা সার্কেল কমপ্লিট করে, একটা জীবন চক্র সম্পূর্ণ করে। জীবন চক্র সম্পূর্ণ করে আত্মা যদি মোক্ষ লাভ করে, তখন সে পরমাত্মার সাথে মিশে যায়। আর যদি সে মোক্ষ লাভ করতে না পারে, তখন তার আবার পুনর্জন্ম হবে,
বারবার বারবার পুনর্জন্ম তার হতে থাকবে, যেটাকে আমরা জীবন চক্র বলতে পারি। তার মানে যদি এই জীবন চক্র থেকে মুক্তি পেতে চাও তাহলে মোক্ষ লাভ তোমাকে করতে হবে। এগুলো আমাদের হিন্দু ধর্মের থট বলেছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। বলবে এর পিছনে স্যার কি বৈজ্ঞানিক যুক্তি আছে? কিছুই না, বিভিন্ন ধর্মের বিভিন্ন বিশ্বাস। হিন্দু ধর্ম একরকম বিশ্বাস করে, মুসলিম ধর্ম আরেক রকম বিশ্বাস করে, আমাদের মানে খ্রিস্টান ধর্ম একরকম বিশ্বাস করে। এটা জাস্ট একটা আমাদের বিশ্বাসের উপর ব্যাপার, ঠিক আছে? এবার যশ নামে একজন শ্রেষ্ঠ পুত্র পরবর্তী সময়ে 50 জন বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে প্রথম বৌদ্ধ সংঘের প্রতিষ্ঠা করেছে। কি হয় যে গৌতম বুদ্ধ যখন মারা যায়, বিভিন্ন জায়গায় বৌদ্ধ সন্ন্যাসীরা ছিল, তারা দেখলো যে তারা যদি পৃথক ভাবে কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় গিয়ে তারা ধর্ম প্রচার করতো, তারা দেখলো যে পৃথক ভাবে ধর্ম প্রচার করলে সেটা লোকে শুনবে আবার ভুলে যাবে। তাহলে একটা বেশি পরিমাণ লোক, মানে আমরা লোকের কাছে বারবার কেন যাবো, লোকেরা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা বেশি লোকের কাছে পৌঁছাতে পারবো। এই কারণে তারা কি করলো, বললো যে 50 জন বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে বৌদ্ধ সংঘের তৈরি করা হলো। সংঘ মানে কি, যেখানে বৌদ্ধরা বসবাস করে। তো এরকম গৌতম বুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ শিষ্য ছিল, তার মধ্যে ছিল এই যে সারিপুত্র, আনন্দ, সুনীতি, উপালি, জীবক, অনিরুদ্ধ। বাকিরা রাজা ছিল, বিম্বিসার, মহাকাশ্যপ, প্রসেনজিৎ, যশোধরা, ক্ষেমা, নন্দ, অম্রপালি, বিপাশা, অম্রপালি, বিশাখা, নন্দ, এরকম প্রচুর রয়েছে। বলে স্যার সব মুখস্থ করতে হবে? কিচ্ছু মুখস্থ করতে হবে না। তিনটে নামের আমি কয়েকটা নামে শুধু আন্ডারলাইন করেছি। একটা হচ্ছে আনন্দ, একটা হচ্ছে উপালি। এই আনন্দ উপালি কি ত্রিপিটক আমরা পড়বো। ত্রিপিটকে এই সুক্ত পিটক রচনা করেছিল আনন্দ, বিনয় পিটক রচনা করেছিল উপালি। এই কারণে এদের দুজনের নাম জাস্ট হাইলাইট করা রয়েছে, পরে আমরা একটু পরে ডিসকাস করব। আর এই যে জীবক ছিল, সে ছিল গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক, মানে গৌতম বুদ্ধকে চিকিৎসা করতেন ব্যক্তিগতভাবে জীবক। তিনি বিম্বিসারেরও ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, মগধের যে রাজা বিম্বিসার তারও ব্যক্তিগত চিকিৎসক ছিলেন জীবক। চিকিৎসক এবং গৌতম বুদ্ধের শিষ্যও ছিলেন। অনিরুদ্ধ, যেটা হচ্ছে বিম্বিসারের হচ্ছে আমাদের উদয়ীর পুত্র, পরবর্তীকালে অনিরুদ্ধ। মহাকাশ্যপ, পরে আমরা ডিসকাস করব মহাকাশ্যপ সম্পর্কে, বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতি তিনি ছিলেন, ডিসকাস করব। কৌশলরাজ প্রসেনজিৎ গৌতম বুদ্ধের পৃষ্ঠপোষক ছিলেন। বাকি অম্রপালি, বিপাশা, এরা যশোধরা, এরাও তার শিষ্যের মধ্যে পড়ে। এবার গৌতম বুদ্ধ এবং তার পৃষ্ঠপোষক রাজাদের মধ্যে কিছু রয়েছে, তার মধ্যে এখানে কিছু বলা আছে দেখো। বিম্বিসার গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন এবং গৌতম বুদ্ধের প্রথম পৃষ্ঠপোষক রাজা। এটা কিন্তু মাঝে মাঝে কোশ্চেন আসে, গৌতম বুদ্ধকে প্রথম পৃষ্ঠপোষক করেছিলেন কোন রাজা? গৌতম বুদ্ধের প্রথম পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন, বা গৌতম বুদ্ধ যে বৌদ্ধ ধর্মকে প্রথম অ্যাকসেপ্ট করেছিল কোন রাজা? বলতে হবে বিম্বিসার। এছাড়া কৌশলরাজ প্রসেনজিতের রানী ছিল মল্লিকা, তিনিও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। রাজা প্রসেনজিৎ, কৌশলরাজ প্রসেনজিৎ, তিনিও ছিলেন বৌদ্ধের পৃষ্ঠপোষক এবং সমসাময়িক। রানী সমাবতী, বৎসরাজ উদয়নের থার্ড ওয়াইফ ছিলেন তিনি, এরা ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক পৃষ্ঠপোষক। জীবক ছিলেন গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক, আমি একটু আগেই বললাম। অজাতশত্রু বিম্বিসারের পুত্র, যিনি প্রথম জন্মে, মানে তিনি তার প্রথম সময়ে বৌদ্ধ ধর্মের বিরোধী থাকলেও জৈন ধর্মের পৃষ্ঠপোষক প্রথমে ছিলেন। বৌদ্ধ ধর্ম প্রথমে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা না করলেও পরবর্তীকালে তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন, এবং এই অজাতশত্রুর নেতৃত্বেই ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল রাজগৃহতে হয়েছিল, এটা আমরা জানি। তাহলে পৃষ্ঠপোষকতা তিনি এইভাবেই করেছিলেন। গৌতম বুদ্ধের মৃত্যু সম্পর্কে আমাদের ইনফরমেশন জানতে হবে। মৃত্যু হয়েছিল কোথায়? মৃত্যুটাকে আমরা মহাপরিনির্বাণ বলি, সেটা কোথায় হয়েছিল? কুশীনগরে হয়েছিল। কুশীনগরটা আবার কোথায়? মল্ল মহাজনপদের রাজধানী ছিল কুশীনগর। এই জন্য এটা মাঝে মাঝে কোশ্চেন আসে যে গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা গিয়েছিল? অ্যান্সার হবে মল্ল মহাজনপদে। এবং যদি বলা হয় গৌতম বুদ্ধ বর্তমান কোন রাজ্যে মারা গিয়েছিলেন, তাহলে বলতে হবে উত্তরপ্রদেশ, কারণ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলাতে এই কুশীনগর গ্রামটা অবস্থিত। তাহলে কোশ্চেন দেখো আমাদের বিভিন্ন ভাবে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। ডেথের সালটা যদি মনে থাকে ভালো, 483 খ্রিস্টপূর্বাব্দকে বলা। এবার গৌতম বুদ্ধ তার 5টা নীতি প্রয়োগ করে, যেমন আর্য সত্য বলেছিলেন অষ্টাঙ্গিক মার্গ, তিনি পঞ্চশীল, 5টি নীতি বা পঞ্চশীল পালনের উপরও গুরুত্ব দিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আজকালকার সময়ের ইম্পর্টেন্ট কোশ্চেন।
যে বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের একটা সংস্কার মাত্র মাত্র মানে এটা একটা নতুন কোনো ধর্ম নয়, এটা হিন্দু ধর্মের একটা সংস্কার বা একটা এডিশন হিসাবে বলেছেন কে? ডক্টর ঐতিহাসিক রমিলা থাপার। ডক্টর বলতে ডাক্তার নয়, ডক্টরেট উপাধি পাওয়া ব্যক্তি রমিলা থাপার ঐতিহাসিক, তিনি বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের একটা সংস্করণ বলেছেন। যেহেতু ভারতের সীমা ছাড়িয়ে বৌদ্ধ ধর্ম আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছিল, এই জন্য বিভিন্ন পণ্ডিত গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বা এশিয়ার মানে উজ্জ্বল জ্যোতিষ্ক হিসাবে বলেছেন। এশিয়ার আলো বা এশিয়ার উজ্জ্বল জ্যোতিষ্ক হিসাবে বলেছেন গৌতম বুদ্ধকে। আচ্ছা, এই বৌদ্ধ ধর্মকে আন্তর্জাতিক মর্যাদা পরিণত করতে কে সাহায্য করেছিল? দুজন রাজা ছিল, বলো। অশোক। 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 অশোক আর আগের দিন মনে হয় বলেছিলাম, কি লিখলাম? কনিষ্ক। 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 এর সময় থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, এর সময় ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, তাই তো? এবং বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রতিষ্ঠান বিক্রমশিলা বিহারের অধ্যক্ষ ছিলেন বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। খুব গুরুত্বপূর্ণ, আমরা পড়বো বিক্রমশিলা বিহার কখন তৈরি করা হয়েছিল, পাল রাজের সময়, সেগুলো আমরা ডিসকাস পরে করব। এই বৌদ্ধ কেন্দ্র বিক্রমশিলা বিহারের অধ্যক্ষ ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। আমরা বিক্রমশিলা বিহার সম্পর্কে আমরা পাল যুগ যখন পড়বো তখন একটু ভালো করে জানবো। পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মন্দির নির্মাণ হয়েছে ইন্দোনেশিয়াতে। পৃথিবীতে সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির রয়েছে ইন্দোনেশিয়াতে। বৌদ্ধ ধর্মে একটা কথা আছে, সেটা হচ্ছে তথাগত। এই তথাগত শব্দের অর্থ যিনি পরম সত্যের সন্ধান পেয়েছেন, অর্থাৎ হু হ্যাভ ফাইন্ড যে ট্রুথ, তাকে বলা হয় তথাগত। তথাগত শব্দের অর্থ হলো যিনি পরম সত্যের সন্ধান পেয়েছেন। গৌতম বুদ্ধ তার জীবনের শেষ শিক্ষা দিয়েছিলেন কাকে? একজন ভবঘুরে সন্ন্যাসীকে, যার নাম ছিল সুভদ্র। তিনি তার জীবনের শেষ শিক্ষা দিয়েছিলেন একজন ভবঘুরে সন্ন্যাসীকে, যার নাম ছিল সুভদ্র, এবং তার প্রিয় শিষ্য আনন্দকে। আনন্দ আর উপালির কথা বললাম, যে আনন্দকে তিনি এবং সুভদ্রকে জীবনের শেষ শিক্ষা দিয়েছিলেন। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন আমি অলরেডি প্রথমেই বলে দিয়েছিলাম, সেটা এখানে একবার ছোট্ট করে লেখা আছে, বুদ্ধ ধর্ম সংঘ। এরকম মন্ত্রগুলোও এখানে দেওয়া আছে, বুদ্ধং শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। এটা অনেক সময় অনুস্বারও করে, অনেক সময় ম করে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আলোচনা দেখছি, সেটা কি? বৌদ্ধ ধর্মের কিছু প্রতীক। এটা কিন্তু আমাদের খুব ভাইটাল একটা কথা। কি জানো, যে গৌতম বুদ্ধের যে ইনসিডেন্ট, জন্মগ্রহণ করা, গৃহত্যাগ করা, নির্বাণ লাভ করা, পর ধর্ম প্রচার আর মৃত্যু, এগুলো একটা ইম্পর্টেন্ট ঘটনা। এই জন্য এই ঘটনাকে কিছু কিছুকে বিশেষ নাম দেওয়া হয়েছে। গৃহত্যাগকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়েছে, প্রথম ধর্মপ্রচারকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়েছে, মৃত্যুকে মহাপরিনির্মাণ বলা হয়েছে। এবং এই ঘটনাগুলোকে এক একটা সিম্বলে ক্রিটিসাইজ করা হয়েছে। নাম্বার ওয়ান, পদ্ম ফুলের সাথে তুলনা করা হয়েছে, বাকি সবগুলোই হবে, কিন্তু একটা একটা করে দেখো আমি হাইলাইট করে রয়েছি, কারণ কি ওই একটাকেই বেশি আমাদের তুলে দিয়ে থাকে। পদ্মকে করা হয়েছে, পদ্ম বলা হয়েছে কেন? কারণ তার মাতা যে গৌতমী ছিল, তিনি কিন্তু পদ্ম ফুল খুব ভালোবাসতেন, এবং বলা হয় যে গৌতম বুদ্ধ জন্মের পরে তাকে প্রথম পদ্ম পাতার উপর রাখা হয়েছিল, এই কারণে তার জন্মের প্রতীক পদ্ম হিসেবে বলা হয়। গৌতম বুদ্ধের জন্ম যেটা হয়েছিল সেটা হচ্ছে কি গোয়াল ঘরে, মানে যেটা গোয়াল ঘর যেটা বলা হয়, সেই রকম জায়গায় তার জন্মগ্রহণ হয়েছিল, মানে যেটাকে গরু ষাঁড় থাকে সেই জায়গায়। এই জন্য সিম্বলাইজ হিসেবে ষাঁড়কে বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে হাতিও বলা হয়, যেহেতু তার বংশ ক্ষত্রিয় বংশ ছিল, সেক্ষেত্রে হাতি কিছু কিছু ক্ষেত্রে বলা হয়, কিন্তু সব থেকে বেশি যেটা আমাদের এমসিকিউতে দিয়ে থাকে সব জায়গাতে, সেটা হচ্ছে পদ্ম ফুল। গৃহত্যাগকে মহাবিনিষ্ক্রমণকে আমরা ঘোড়া দিয়ে রিপ্রেজেন্ট করি, কেন? কারণ তিনি ঘোড়ার পিঠে চড়ে চলে গিয়েছিলেন, এই জন্য ঘোড়া বলা হয়। সেকেন্ডলি সিম্বল বলা হয় ভাণ্ড বা ভাঁড়কে ভিক্ষার পাত্র, কেন? তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ভিক্ষা করে জীবনযাপন করছিলেন, এই জন্য ভিক্ষাকে সিম্বলাইজ করা হয়। তিনি চলে যাওয়ার পরে তার সিংহাসন শূন্য হয়ে গিয়েছিল, এই জন্য শুঙ্গ সিংহাসনকেও আমরা গৃহত্যাগের একটা প্রতীক হিসাবে বলে থাকি। বুদ্ধত্ব বা নির্বাণ লাভ বোধিবৃক্ষ বলা হয়, কারণ বোধিবৃক্ষ নিচে তিনি নির্বাণ লাভ করেছিলেন। কিছু কিছু ক্ষেত্রে বজ্রাসন, মানে আমরা বজ্রাসন জানি, কারণ কি
বজ্রাসন ধ্যান আমরা বজ্রাসন করে বসে করি, এই কারণে নির্বাণ লাভকে আমরা বজ্রাসন সিম্বল বলে থাকি। দুটোর যে কোনো একটা পরীক্ষা এসে থাকে। মৃত্যুকে আমরা বলি স্তূপ বা ঢিপি। বৌদ্ধ ধর্মে মৃত্যুর পরে কি হয়, তাদেরকে একটা স্তূপ বা মানে যেখানে যে কোনো এক জায়গায় কবর দেওয়ার পরে তার উপরে এরকম করে একটা উঁচু স্তূপ করে দেওয়া হয়। সেই জন্য আমরা সেই সিম্বলকে স্তূপ বা ঢিপি বলে থাকি। এবার যেটা একটু বলার মতো ব্যাপার, আমি ধর্মচক্রটা ইচ্ছে করে ছেড়ে বললাম কারণ এটা সম্পর্কে আমাদের কয়েকটা কথা বলতে হবে। প্রথম ধর্ম প্রচার যেটা ছিল সেটাকে সিম্বল করা হয় ধর্মচক্র। চক্র মানে কি, চাকার মতো ব্যাপার। এরকম আমি যদি একটা চাকা আঁকি, চাকার এরকম স্পোক যদি আমি ভাবতে থাকি এরকম। গৌতম বুদ্ধ প্রথমবার কি করেছিলেন, যখন ধর্ম প্রচার করেছিলেন তখন তিনি তার 5 জন শিষ্যকে নিয়ে, গৌতম বুদ্ধ মাঝখানে বসলো, তার বাকি 5 জন শিষ্য, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, তাহলে এইভাবে যদি আমি 5 জন শিষ্যকে বসাই, তাহলে দেখো এটা প্রায় একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে, মানে একটা চাকা। এখান থেকে যদি আমরা একটা সিম্বলাইজ করি যে এখান থেকে জ্ঞানটা এর কাছে গেল, এখান থেকে এর কাছে গেল, এখান থেকে এর কাছে, গৌতম বুদ্ধের কাছ থেকে 5 জনের কাছে গেল, তাহলে এটা একটা সিম্বল রিপ্রেজেন্ট করছে, একটা চাকাকে রিপ্রেজেন্ট করছে। সেই জন্য আমরা গৌতম বুদ্ধের প্রথম ধর্মচক্র প্রবর্তনকে চাকার সঙ্গেও তুলনা করি, ধর্মচক্র বা চাকা। এবং এই যে চাকা, এটাকে আমরা ধর্মপ্রচারকে আমরা সিংহর সাথেও তুলনা করি, কারণ গৌতম বুদ্ধের প্রচারকে বলা হয় দ্য গ্রেট রোর অফ দ্য লায়ন। কারণ কোনো কিছু একটা জিনিস যদি কেউ জানাতে চায় তখন একটা বড় রকম হুঙ্কারের প্রয়োজন, এই জন্য সেটাকে গৌতম বুদ্ধের ধর্মপ্রচারকে দ্য গ্রেট রোর অফ লায়ন বলা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা হরিণকে রিপ্রেজেন্ট করি, কারণ তিনি প্রথমবার ধর্ম প্রচার করেছিলেন একটা মৃগদাভ বা মৃগ উদ্যানে। এই জন্য আমরা গৌতম বুদ্ধের ধর্ম প্রতীকের মধ্যে এই জিনিসগুলোকে বলে থাকি। বলো, এর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করার থাকে বলো, গৌতম বুদ্ধের সম্পর্কে এতটার মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো, কোনো পয়েন্ট যদি জানতে চাও বা ডিসকাস করলে স্যার আর একটু বললে ভালো হয়, বলো। তাহলে আমরা এর পরের গৌতম বৌদ্ধ ধর্মের আরেকটু আমাদের বাকি রয়েছে, সেটা আমরা ডিসকাস করে নিই। স্যার, দ্য গ্রেট রোড অফ দ্য লায়নটা একটু বোঝান তো একটু। আচ্ছা, যেহেতু দেখো কোনো কিছু একটা প্রথম ধর্ম প্রচার মানে কি, গৌতম বুদ্ধ যে প্রথমবার ধর্ম প্রচার করেছিল সেটার মাধ্যমে তিনি এটা বুঝাতে চেয়েছিলেন, বা যেটা পরবর্তীকালে বলেছিল, যে একটা হুঙ্কার যেটা সারা বিশ্ব শুনলো। তাহলে আমরা বলি যে সিংহ যে হুঙ্কারটা দিয়ে থাকে, রোর করে থাকে, সেটা পুরো যে জঙ্গল থাকে জঙ্গল পুরো শোনা যায়। সেরকম গৌতম বুদ্ধের প্রথম ধর্ম প্রচার যেটা রিপ্রেজেন্ট করে থাকে যে গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মটা অনেক বেশি এক্সপ্যান্ড করবে। এই জন্য গৌতম বুদ্ধের ধর্ম প্রচারকে দ্য গ্রেট রোর অফ লায়ন বলা হয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার, স্যার। ওকে, এবার দেখো আমরা বৌদ্ধ সংগতি যেগুলো হয়েছিল, বুদ্ধিস্ট কাউন্সিল, সেগুলো সম্পর্কে ইনফরমেশন কিছু জানবো। কি, প্রথম বৌদ্ধ সংগতি খুবই সিম্পল, 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। অজাতশত্রুর সময় সভাপতি ছিল মহাকাশ্যপ। আমি একটু আগে মহাকাশ্যপের নামটা বলেছিলাম, মনে করো, বুদ্ধের শিষ্যের মধ্যে সেই মহাকাশ্যপ ছিল প্রথম বৌদ্ধ সংগতির সভাপতি। কোথায় হয়েছিল? মগধের রাজধানী ছিল রাজগৃহে সত্যপানি গুহাতে। এখানে দেখো এক্সট্রা ইনফরমেশন অবশ্যই থাকবে, কারণ এখানে একটু ভালো করে পড়তে হবে। আমরা রাজগৃহ শুধু পড়েছি, এখানে পার্টিকুলার গুহাটার কথাও মেনশন আছে, সত্যপানি গুহা। গুরুত্ব কি কি হয়েছিল এখানে? সুক্ত পিটক বা সূত্র পিটক এবং বিনয় পিটক সংকলিত হয়েছিল। কে করেছিল? একটু আগে আমি বলে দিয়েছিলাম, সুক্ত পিটক সংকলন করেছিল আনন্দ, বিনয় পিটক সংকলন করেছিল উপালি, যেগুলো গৌতম বুদ্ধের শিষ্য। এবার সুক্ত পিটকে কি রয়েছে? সুক্ত পিটকের বিষয়বস্তু গৌতম বুদ্ধের যে বাণী রয়েছে, গৌতম বুদ্ধ বিভিন্ন বাণী বলেছেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে, সেই বাণীগুলোকে একসাথে সংকলিত করেছিলেন কে? আনন্দ। তাহলে সেই গৌতম বুদ্ধের, তাহলে যদি বলে সুক্ত পিটকের বিষয়বস্তু কি? গৌতম বুদ্ধের বাণী। আর বিনয় পিটকের বিষয়বস্তু বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় কর্তব্য বা নিয়মাবলী, অর্থাৎ বৌদ্ধ যে সন্ন্যাসীরা রয়েছে তাদের কি কি কর্তব্য পালন করতে হবে সেগুলোকে একসাথে সংকলন করেছিলেন কে? উপালি। তাহলে সুক্ত পিটক তাৎপর্য যদি বলা হয়, প্রথম বৌদ্ধ সংগতি সুক্ত পিটক বিনয় পিটক সংকলিত হয়। সুক্ত পিটক সংকলন করলেন আনন্দ, যার মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের বাণী। বিনয় পিটক সংকলন করেন উপালি, যার বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্মের পালনীয় কর্তব্য। ওকে,
এবার দেখো সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল সেটা কোথায় হলো? 383 খ্রিস্টপূর্বাব্দে কালাশোকের সময়ে হলো। সভাপতি ছিল সবকামী। সভাপতি ছিল সবকামী। কোথায় হয়েছিল? বৈশালীর বালুকারামে। কালাশোক কি করেছিল? তার রাজধানী পাটলিপুত্র থেকে বৈশালীতে স্থানান্তরিত করেছিল। আমি অলরেডি এটা তোমাদের বলেছিলাম যে উদয়ী তার রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন, কালাশোক তার রাজধানী আবার পাটলিপুত্র থেকে বৈশালীতে স্থানান্তর করেছিল। মহাজনপদ চ্যাপ্টারটা আমি আগেই এই জন্য পড়িয়েছি। এই বৌদ্ধ সংগতির প্রধান আলোচিত বিষয় হচ্ছে বিনয়, যাকে আমরা বিনয় সঙ্গীতিও আমরা বলতে পারি। দ্বিতীয় বৌদ্ধ, এখানে কি হয়? প্রথম উভয় মুখ্য সহমত না হওয়ার কারণে দ্বিতীয় বৌদ্ধ সংগতিতে প্রথমবার বৌদ্ধ ধর্মের মধ্যে বিভাজন দেখা দেয়। পরীক্ষার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বৌদ্ধ ধর্ম প্রথম বিভাজিত হয় কোন অধিবেশনে বা কোন বুদ্ধিস্ট কাউন্সিল? সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলে বৌদ্ধরা প্রথমবার বিভাজিত হয়েছিল এবং বিভাজিত হয়ে দুটো শাখায় বিভক্ত হয়, একটা হচ্ছে থেরাবাদী, একটা হচ্ছে মহাসাঙ্গিক। থেরাবাদী যারা বিভাজনের পরে সনাতন পন্থীরা তারা হচ্ছে থেরাবাদী, আর বৃহত্তম পরিবর্তনপন্থী তারা হচ্ছে মহাসাঙ্গিকা নামে পরিচিত। এই থেরাবাদী মহাসাঙ্গিক কি আমি একটু পরে এক্সপ্লেন করব, শুধু একটা ছোট্ট কথা বলে রাখি। একদল গৌতম বুদ্ধের মূর্তি পূজা করত, একদল গৌতম বুদ্ধের মূর্তি পূজার বিরোধী ছিল। এই দুটো নিয়ে দুটো ভাগ হয়েছিল থেরাবাদী মহাসাঙ্গিক। কোনটা কি একটু পরে আমাদের আলাদা করে এক্সপ্লেন করা আছে ভাগগুলো সম্পর্কে, সেখানে আমরা ডিটেলস জেনে নেব। ঠিক আছে। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অশোকের সময় হলো 250 খ্রিস্টপূর্বাব্দতে। তার সভাপতি ছিল মঙ্গলীপুত্র তিস্র, যাকে বলা হয় উপগুপ্ত। তিনি ছিলেন সভাপতি। হয়েছিল কোথায়? অশোকের রাজধানী পাটলিপুত্র রাজা কারামে। আমরা শুধু পাটলিপুত্র পড়ি, এখানে একটা এক্সট্রা ইনফরমেশন, পাটলিপুত্র রাজা কারামে। এখানে কি হয়েছিল? সুক্ত পিটক, বিনয় পিটক তো এখানে হয়ে গেল। তৃতীয় অভিধর্ম পিটক সংকলন করা শেষ হয় এই সম্মেলনে। এখানে দেখো বিনয় সংগীতি, বিনয় পিটকের কথা আলোচিত হয়েছিল, কিন্তু বিনয় পিটক সংকলন হয়েছিল কোন বুদ্ধিস্ট কাউন্সিলে? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে অভিধর্ম পিটক সংকলন শেষ হয় এবং এখান থেকে সুক্ত পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটককে নিয়ে একসাথে ত্রিপিটক তৈরি করা শুরু হয়। যে কেউ বলতে পারে পিটক কথার অর্থ কি? বলতে পারবে পিটক কথার অর্থ কি? সে ঝুড়ি। বাহ, ভেরি গুড, বাস্কেট বা ঝুড়ি। ভেরি গুড, ভেরি গুড। পিটক কথার অর্থ হচ্ছে বাস্কেট বা ঝুড়ি। ভেরি গুড। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হলো 72 খ্রিস্টাব্দতে কনিষ্কের সময়, কুষাণ সম্রাট কনিষ্কের সময়। সভাপতি ছিল বৌদ্ধ পণ্ডিত বসুগুপ্ত এবং সহসভাপতি ছিল অশ্ব ঘোষ। এই সংক্রান্ত আমরা অশোক যখন পড়বো সেখানে দেখব যে তার প্রধানমন্ত্রী ছিল পার্শ্বর পরামর্শক্রমে বসুমিত্র সভাপতিত্বে এই বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল। ওকে, যেটা হয়েছিল কোথায়? কাশ্মীরের কুন্দপুর বা হচ্ছে কুন্দলবন বা কুন্দপুর, যেটা হচ্ছে জলন্ধর। কোনো কোনো জায়গায় বলা হয়েছে কাশ্মীরের জলন্ধরে, কোনো কোনো জায়গায় বলা আছে কুন্দলবনের রয়েছে। ওকে, উদ্দেশ্য এখানে কি কি হয়েছিল? এই সম্মেলনের উদ্দেশ্য ছিল, দেখো সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলে বৌদ্ধ ধর্ম ভাগ হয়েছিল থেরাবাদী মহাসাঙ্গিক, যেটা আবার কিন্তু পরপর ডিভিশন হতে থাকে। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কনিষ্ক ডেকেছিল একটা কারণে, বৌদ্ধ ধর্মের প্রায় 18টা সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন মত পার্থক্য ছিল। উদ্দেশ্য ছিল সব সম্প্রদায়কে একত্রে ডেকে বৌদ্ধ ধর্মকে আবার পুনরায় একত্রিত করা। সেই রেসপেক্টে বসুমিত্র যে সভাপতি ছিলেন তিনি মহাবিভাষা সূত্র রচনা করেন। এটা ইম্পর্টেন্ট বুক। মহাবিভাষা সূত্রের রচয়িতাকে বসুমিত্র। সে কে ছিল? বৌদ্ধ পণ্ডিত ছিলেন তিনি। তিনি কি করেছিলেন? তামার ফলকে খোদাই করে তার উপরে স্তূপ নির্মাণ করেছিলেন। এগুলো মহাবিভাষা সূত্রগুলো। এবং পালি ভাষার পরিবর্তে বৌদ্ধ সাহিত্যকে সংস্কৃত ভাষায় লেখা শুরু হয়। যে কেউ বলতে পারবে কেন বৌদ্ধ সাহিত্য প্রথমে পালি ভাষায় লেখা হয়েছিল? ওইটা স্যার সর্বসাধারণের পড়ার জন্য, হয়তো সর্বসাধারণ ছড়িয়ে জানতে পারে, পড়তে পারে, যেমন জৈন ধর্ম হয়েছিল সেম ভাবে এটাও হয়েছিল। বৌদ্ধ ধর্ম প্রধানত দুটি ভাগে বিভক্ত। প্রধান বৌদ্ধ ধর্মের দুটো ভাগ, একটা হচ্ছে হিনজান, একটা হচ্ছে মহাযান। এর মধ্যে সর্বাস্তিবাদ এবং মহাসাঙ্গিকা সম্প্রদায় মিলে মহাযান এবং স্থবিরবাদী এবং বাকি সম্প্রদায় মিলে হিনজান গড়ে উঠেছিল। তাহলে প্রথম ডিভিশন কিন্তু দ্বিতীয়,
কিন্তু বলবে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণভাবে বিভাজিত হয় বা হিনজান মহাযানে বিভক্ত হয় ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে। ওকে, আচ্ছা, এবার এখান থেকে কি হয়, এই সময় মহাযান এই সময় যে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্মের স্বীকৃতি পায়, চীনা পরিব্রাজক ফা হিয়েন এই সংগীতিতে কিন্তু যোগদান করেছিলেন। এটা অনেক সময় বলা হয়, কিন্তু এটা নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কারণ ফা হিয়েনের একটা ব্যাপার কি, ফা হিয়েনকে বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিল, কিন্তু তার কোনো রাইটিং এ কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের কথা কিন্তু উল্লেখ নেই। এই জন্য ঐতিহাসিকরা আমরা পড়ে থাকলেও এটা কেমন ডাউটফুল জিনিস দেখো, তোমাদের যদি বলা হয় যে ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন, তখন তোমরা বলবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ছোটবেলা থেকে পড়ে এসেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আবার ফা হিয়েনের যে রাইটিং, সেই ফোক ওয়াকিং, তাতে কিন্তু আবার কখনো কোনো দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা উল্লেখ নেই। আবার বলা হচ্ছে যে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে তিনি যোগদান করেছিলেন। তো এটা এক ধরনের প্রচন্ড ডিসপিউট যে ফা হিয়েন কোন সময় ভারতে এসেছিলেন। ওকে, কিন্তু ইনফরমেশনটা করে রাখবে, ফা হিয়েন ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে অংশগ্রহণ করেছিলেন। এটা কিন্তু বিভিন্ন জায়গায় ডিসপিউট পাবে, আমি এটা আগে থেকেই কিন্তু তোমাদেরকে বলে দিলাম। ওকে, এবার বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন শাখা, অলরেডি বলেছি যে 18টা প্রধান শাখা ছিল। সব পড়তে হবে? কিচ্ছু পড়তে হবে না, কয়েকটা শুধু কথা বললেই হবে। বলা আছে প্রথম বিভাজন শুরু হয়েছিল সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলে। বসু মিত্রের লেখা বিখ্যাত বই কথাবস্তু থেকে আমরা জানতে পারি যে বৌদ্ধ ধর্মের 18টি শাখা ছিল। ভাগের মধ্যে প্রথম হচ্ছে থেরাবাদী ভাগটা ছিল। প্রধান গুরু ছিল মহাকাত্যায়ন, যার প্রধান কেন্দ্র ছিল কৌশাম্বী। পরবর্তীকালে সাত্রী সম্প্রদায় বিভক্ত এবং থেরাবাদী থেকে হিনজান শাখার উৎপত্তি হয়। পরীক্ষায় আসে এরকম, মহাকাত্যায়ন কোন বৌদ্ধ অংশের প্রধান গুরু ছিলেন? থেরাবাদী, মহাসাঙ্গিক, মহাযান, সর্বস্ত্যবাদী, এরকম অপশন দেবে। মহাসাঙ্গিকদের প্রধান গুরু ছিল মহাকাশ্যপ, যার প্রধান কেন্দ্র ছিল বৈশালী, যেটা পরবর্তীকালে 11টি ভাগে বিভক্ত হয়ে গঠিত হয় মহাযান। তাই দেখো, এদের দুজনে মিলে 7টা 11টা মিলে 18টা সম্প্রদায় হয়ে গেল। এবার এই হিনজান যারা, দেখো আমি যে বললাম না দুজনের ভাগ, হিনজান যারা, তারা মূর্তি পূজার, গৌতম বুদ্ধের মূর্তি পূজার বিরোধী ছিল। তারা কিন্তু প্রকৃতি উপাসনার সমর্থক ছিলেন এবং এরা বৌদ্ধ সাহিত্য পালি ভাষায় ব্যবহার করার পক্ষে ছিলেন। কারণ যারা গৌতম বুদ্ধকে ফলো করে, তারা গৌতম বুদ্ধের পালি ভাষাকেও ফলো করবে, প্রকৃতি উপাসনাকে ফলো করবে। কিন্তু যারা মহাযান ছিল, তারা কি ছিল? বৌদ্ধ ধর্মের মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন এবং এরা সংস্কৃত ভাষায় বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্যোগ নিয়েছিলেন। এরা পরবর্তীকালে দুটো ভাগ হয়, একটা মাধ্যমিক সূত্র আর একটা বিনয়বাদ সূত্র। এই মাধ্যমিক শাখার প্রবর্তক ছিলেন নাগার্জুন, যার বিখ্যাত শূন্যতা তত্ত্ব হচ্ছে মহাযান তত্ত্বের প্রবর্তক। এই জন্য একে শূন্যতাবাদী তত্ত্ব বলা হয়, যে শূন্যতা তত্ত্ব বা শূন্যবাদী তত্ত্বের প্রবক্তাকে নাগার্জুন, যিনি মহাযান শাখার অন্তর্গত ছিলেন। আরেকটা শাখা সার্বস্তিবাদী, সেটা কি বৌদ্ধ ধর্মের মূল সূত্রের পরিবর্তে বিভাষাগুলোকে টিকা সমূহ হিসেবে রচনা করা হয়। মানে কি হতো, বৌদ্ধ ধর্মের যে মূল সূত্র, মানে গৌতম বুদ্ধের যে মতামত, সেগুলোকে না করে সেগুলোকে এক্সপ্লেনেশন বলা হয়েছে। যে কথাটা বলা আছে তাকে, যেমন গীতা একটা বই হয়, গীতার রচনা যে এক্সপ্লেনেশনের জন্য আলাদা বই হয়, সেই রকম সর্বাস্তিবাদী ছিল যারা গৌতম বুদ্ধের রচনাগুলোকে এক্সপ্লেন করত। সেরকম উল্লেখযোগ্য পণ্ডিত ছিল বসুবন্ধু, যিনি একজন কনিষ্কের সময়ে তিনি ছিলেন এবং যিনি অভিধর্ম কোষ রচনা করেছিলেন। সুক্ত পিটক, আনন্দ বিনয় পিটক উপালি, আর অভিধর্ম পিটক বললে বসুবন্ধু, যেটা ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে। এবং কুষাণ সম্রাট কনিষ্ক, দেখো এই সর্বাস্তিবাদী এর পৃষ্ঠপোষক ছিলেন। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক কনিষ্ক ছিলেন, কিন্তু পার্টিকুলার যদি কোন সম্প্রদায় বলে তাহলে বলতে হবে সর্বাস্তিবাদী। ওকে, এবার জাস্ট ছোট্টভাবে আমাদের বৌদ্ধ সাহিত্য রয়েছে, যেটা হলে আমাদের কমপ্লিট হবে। বৌদ্ধ সাহিত্যের মধ্যে রয়েছে ত্রিপিটক অন্তর্গত বৌদ্ধ সাহিত্য, মানে যার মধ্যে ত্রিপিটকের বিষয়বস্তু রয়েছে, আর রয়েছে ত্রিপিটক বহির্ভূত বৌদ্ধ সাহিত্য, মানে ত্রিপিটকের বাইরে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিভিন্ন বুক রয়েছে। ত্রিপিটক অন্তর্গত বৌদ্ধ সাহিত্য, ত্রিপিটক মূলত পালি ভাষায় রচিত, অলরেডি বললাম।
বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি, একটু আগেই বলে দিলে তোমরা। বৌদ্ধ ধর্ম তিনটি ভাগে বিভক্ত, তিনটি খণ্ডে বিভক্ত, এই জন্য ত্রিপিটক বলা হয়। সুক্ত পিটক সংকলন করেছিল কে? আনন্দ, যাতে রয়েছে গৌতম বুদ্ধের উপদেশাবলী এবং শিক্ষা। বিনয় পিটক সংকলন করেছিল উপালি, যেখানে রয়েছে বৌদ্ধদের পালনীয় কর্তব্য। অভিধর্ম পিটক সংকলন করেন বসুবন্ধু, যার আলোচ্য বিষয় বৌদ্ধ দর্শন সংক্রান্ত আলোচনা। সর্বাস্তবাদী বললাম, বৌদ্ধ ধর্মের যে এক্সপ্লেনেশন গুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। সিম্পল ভাবে দেখো, আমি আলাদা করে দিয়ে দিয়েছি। Okay? এবং ত্রিপিটক বহির্ভূত সাহিত্যের মধ্যে দীপবংশ এবং মহাবংশ দুটোই পালি ভাষায় রচিত। রাইটারকে মহানামকে বলা হয়। তাতে রয়েছে কে? সিংহলের ইতিবৃত্ত, শ্রীলঙ্কার ইতিহাস এবং অশোকের জীবন বৃত্তান্ত। এগুলো স্যার আপনি রাইটিং যে এর একটু আগে বললেন যে আনন্দ, ওই বলে দিচ্ছি, মহেন্দ্র সংঘমিত্রা, বলে দিচ্ছি, ওয়েট করো। এই দুটো শ্রীলঙ্কার ইতিহাস বা সিংহলের ইতিবৃত্ত। মহানাম এটাকে রাইটিং করেছিলেন, লিখেছিলেন। এই মহানাম কাদের সাথে গিয়েছিল? আমাদের মহেন্দ্র এবং সংঘমিত্রার সাথে। মহেন্দ্র সংঘমিত্রা শ্রীলঙ্কায় গিয়েছিল, কিন্তু তারা তো ধর্ম প্রচার করতে গিয়েছিল, তারা তো লেখেনি, তারা তো অশোকের পুত্রকন্যা ছিল। রাইটার যদি বলা হয় তখন হবে মহানাম। বুঝতে পারলাম? ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। যদি দুটোরই কিন্তু সেম মহানাম হবে। মিলেন্দ পানহো খুব গুরুত্বপূর্ণ একটা বই, যেটা বৌদ্ধ পণ্ডিত নাগসেনের লেখা, যেটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। এতে কি রয়েছে? এর টপিকটা কি? আমাদের ব্যাকট্রিয় গ্রিক রাজা, আমরা পড়বো যে যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল, ভারত আক্রমণ করে চলে যাওয়ার পরে তিনি ভারতে কিছু গ্রিক প্রশাসক নিযুক্ত করে গিয়েছিলেন। সেই গ্রিক রাজাদেরকে ব্যাকট্রিয় গ্রিক রাজা বলা হয়, বা যাদেরকে জবন বলা হয়। পরে আমি ডিসকাস করবো এগুলো, পরবর্তী মৌর্যের পরে আমি এটা ডিসকাস করবো। তাকে জবন বলা হয়। সেরকম একজন গুরুত্বপূর্ণ রাজা ছিল মিনান্দার। সেই মিনান্দার বৌদ্ধ পণ্ডিত নাগসেনের দ্বারা প্রভাবিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এবং এই নাগসেন মিনান্দারের যে বৌদ্ধ ধর্ম গ্রহণ, সেটাকে তিনি একটা বুকের মাধ্যমে পাবলিশ করেছেন। কিভাবে? একটা কনভারসেশন, কথোপকথনের মাধ্যমে। যে এরকম না, মিনান্দার জিজ্ঞেস করলো বৌদ্ধ ধর্ম কবে উৎপত্তি, নাগসেন বলল কে করেছে, তখন বলল, নাগসেন বলল গৌতম বুদ্ধ। মিনান্দার জিজ্ঞেস করছে যে তাহলে বৌদ্ধ ধর্ম কেন সেরা, নাগসেন তার একটা এক্সপ্লেনেশন দিচ্ছে, মানে একটা কনভারসেশন ডায়লগের মতো। সেটা মিলিন্দ পানহতে রাইটার, যেটা শ্রীলঙ্কায় প্রথমে রচিত হয়েছিল, যেটা প্রথমে সংস্কৃত ভাষায় রচিত হয়, পরবর্তীকালে এটাকে পালি ভাষায় অনুবাদ করা হয় শ্রীলঙ্কায় নিয়ে গিয়ে। মহাবস্তু সংস্কৃত ভাষায় লেখা, রাইটার হচ্ছে নাগসেন, যেখানে গৌতম বুদ্ধের অলৌকিকত্ব সম্পর্কে রয়েছে। অর্থাৎ এখানে বলা রয়েছে যে গৌতম বুদ্ধ বিভিন্ন অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। বুদ্ধচরিত অশ্বঘোষের লেখা বই, সংস্কৃত ভাষায় লেখা, যেখানে গৌতম বুদ্ধের জীবনী রয়েছে। মহাবিভাষা সূত্র বসুমিত্র সংস্কৃত ভাষায় লেখেন, যেখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে রয়েছে। সারিপুত্র প্রকরণ সংস্কৃত ভাষায় অশ্বঘোষের লেখা একটা নাটক। দিব্যবদান ললিত বিস্তার সংস্কৃত ভাষায় লেখা। রাইটার কে সেগুলো জানা যায়নি, তবে দিব্যবদান থেকে আমরা মৌর্য এবং গুপ্ত বংশ সম্পর্কে জানতে পারি, আর ললিত বিস্তার থেকে আমরা গৌতম বুদ্ধের মহাযান যে শাখা, তাদের বক্তব্য অনুযায়ী গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে জানতে পারি। আর হচ্ছে মাধ্যমিক সূত্র নাগার্জুন, যেটাকে আমরা শূন্যতা তত্ত্ব বলি। অভিধর্ম কোষ সংস্কৃত ভাষায় বসুবন্ধু রচনা করেন, বলেছি। কল্পসূত্র ভদ্রবাহু, আর হচ্ছে দৃষ্টিবাদ স্থূলভদ্র। এই দুটো জৈন ধর্ম, এখানে কেন দিয়েছে বুঝতে পারলাম না, কিন্তু এই দুটো না হলেও হবে। বুকের লিস্ট দেওয়া আছে, সেই জন্য এখানে দুটোকে অ্যাড করে, কিন্তু লাস্টের দুটো জৈন ধর্মের বুক। আচ্ছা, লাস্ট, বৌদ্ধ ধর্মের সময় কিছু কিছু বৌদ্ধ বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো কি? বৌদ্ধ বিশ্ববিদ্যালয় নালন্দা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়, যেটা বাদাগাঁও বিহারে অবস্থিত। গুপ্ত শাসক কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। কুমারগুপ্ত গুপ্ত শাসক, কার্তিকের উপাসক ছিলেন, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। গুপ্ত যখন পড়বো তখন পড়বো। ওদন্তপুরী ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, যেটা বিহার শরীফে গঠিত হয়েছিল, গোপালের সময় তৈরি হয়েছিল।
বিক্রমশিলা, যেটা বিহারের ভাগলপুরে তৈরি হয়েছিল, পাল শাসক ধর্মপালের সময় তৈরি হয়েছিল। সোমপুরি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গে অবস্থিত, যেটা ধর্মপাল তৈরি করেছিল। জগদ্দল বিশ্ববিদ্যালয় বঙ্গদেশে অবস্থিত, যেটা রামপাল তৈরি করেছিল। আর বলভি গুজরাটে অবস্থিত, ভট্টারক মৈত্রিক শাসক তৈরি করেছিল। এর মধ্যে যেগুলো হাইলাইট করা আছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে। স্যার জায়গাগুলোর নাম তো এখন বদলেছে, যে কোন বঙ্গদেশ। হ্যাঁ, এগুলো জায়গা জিজ্ঞেস করবে না তোমাদের, এগুলো যে প্রতিষ্ঠাতা সেগুলো আমাদের জিজ্ঞেস, কারণ এগুলো সেই প্রভিন্সের জাস্ট কথাটা বলা আছে এখানে, ঠিক আছে? দেখো এখানে আমাদের বৌদ্ধ ধর্ম টপিক পুরা কমপ্লিট। আমি পিডিএফটা তোমাদের জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের পিডিএফ একসাথে আমি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমরা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং মহাজন পদ তিনটের একসাথে আমরা কিন্তু এমসিকিউ আলোচনা করব। ওকে, প্রত্যেকে একটু ভালো করে রিভিশন করে নেবে। ওকে, স্যার হুম, স্যার একটা বলো। কথা ছিল, অষ্টাঙ্গিক মার্গ, আপনি যে কি আর্যভট্ট বললেন নাকি একটা বললেন না? আর্য সত্য। ও আর্য সত্য হুম, রচনা আর্য করেছিলেন, সত্য, তাই তো? হ্যাঁ, না না না, অষ্টাঙ্গিক মার্গের রচনা নয়। অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে গৌতম বুদ্ধের যে কথাবার্তা, যে কোন পথে করবে। আর্য সত্য হচ্ছে যে আর্য চারটে সত্য আছে। আর্য সত্য মানে চারটে সত্য, জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে নিবৃত্তির পথ রয়েছে, সেই পথের জন্য সেই যে কথাগুলো, সেইটা আর্য সত্য। রাইটার নয় কিন্তু, কেউ রাইটার নয়, এগুলো গৌতম বুদ্ধের জাস্ট মতামত, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, প্রিন্সিপাল। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর কারো কোনো ডাউট? স্যার বললেন দ্বিতীয় ওই যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, যদি বলা হয় যে প্রথম প্রাচীনতম তক্ষশিলা, বিশ্ববিদ্যালয় তক্ষশিলা, একদম একদম, তক্ষশিলা ঠিক সবচেয়ে প্রাচীনতম। হুম। নাহলে নালন্দার পাশে তো আমি প্রথমটা লিখে দিতাম প্রাচীনতম, কিন্তু এখানে না, যেহেতু তক্ষশিলা অ্যাড করা নেই, এই কারণে তক্ষশিলাটা এখানে বলা হয়নি, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, বলো আর কারো কোনো ডাউট? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এমআইসিএস এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।